এর মানে কিন্তু না যে ইরান আবার এই প্রোগ্রামটা শুরু করতে পারবে না, কারণ ইরান এ পর্যন্ত যাই কিছু করেছে তারা কিন্তু ইন্ডিজেনাস টেকনোলজি ইউজ করেছে, অর্থাৎ তার নিজের টেকনোলজি, সে কারোর উপর ডিপেন্ডেন্ট না। এবং ইরান তাদের যে রিসার্চ প্রোগ্রামটা এতটাই রিচ যে তারা কিন্তু অন্য আরব দেশের মতো না, কারো কাছ থেকে তার অস্ত্র কিনতে হয় না, সে কিন্তু ক্যাপেবল অফ ডেভেলপিং। সে ইভেন কি, সে রাশিয়াকে ড্রোন দিচ্ছে ইউক্রেন যুদ্ধে, ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য। তো ইরানের সেই ক্যাপাবিলিটি আছে। তো এই জন্য আমি বলি, ইভেন আপনারা যদি ইরানের যদি আপনার রিসার্চ এবং এডুকেশন স্ট্যান্ডার্ড দেখেন, ইরানের 92% মেয়েরা, দে আর এডুকেটেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 92%, মানে ইটস আনবিলিভেবল, ইটস অ্যান এনভিয়াস অ্যামাউন্ট অফ ট্যালেন্ট দে হ্যাভ। তো এই যে এই ট্যালেন্ট আসছে কি করে, 1979 সাল থেকে আজ পর্যন্ত তারা কিন্তু একটা অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতেছে, মানে সবসময় একটা প্রতিকূল অবস্থা দিয়ে কিন্তু তারা বেড়ে উঠেছে। এই প্রতিকূল অবস্থায় কিন্তু যারা বেড়ে ওঠে তাদের ভিতরে কিন্তু এক ধরনের ডিটারমিনেশন কাজ করে। এটা তাদের হলো আর্জ ফর সার্ভাইভাল। আর্জ ফর সার্ভাইভাল থেকে কিন্তু এই ডেভেলপমেন্টটা হয়েছে। তো 82nd এয়ারবোর্ন ডিভিশন এখন 2082nd এয়ারবোর্ন ডিভিশন সৈন্য গিয়ে এই কাজটা করতে পারবে কিনা, আই হ্যাভ সিরিয়াস ডাউট। কারণ ইরানের বিরুদ্ধে যে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ফাইট করতে যাচ্ছে, তাতে 5 লক্ষ আছে স্ট্যান্ডিং আর্মি, আর 7 লক্ষ আছে হলো আপনার আইআরজিসি। ইটস 1.2 মিলিয়ন সাইজ অফ ফোর্স, 9 কোটি মানুষ। এদেরকে কবজা করার জন্য এই মাত্র 7,000 সৈন্য ইজ সিম্পলি ইম্পসিবল। এখন আসেন আপনি হরমুজ খোলার ব্যাপারটা, এখন আমি পুরো এখন যে গ্রাউন্ড মানে ট্রুপস অন দ্য গ্রাউন্ডের ব্যাপারটা, যেটা তিনটা উদ্দেশ্য। একটা হলো তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করা, 2 নম্বর হরমুজ খোলা, আর হচ্ছে পারমাণবিক যে এনরিচড ইউরেনিয়ামটাকে দখল করে। এই তিনটা হলো উদ্দেশ্য। তো এনরিচড ইউরেনিয়াম আর হরমুজ খোলা, আর এই তিনটার জন্য কিন্তু তারা এয়ার ইনসারশন করতে হবে। কারণ খার্গ আইল্যান্ড, যেটা নাকি তাদের নার্ভ সেন্টার ফর অয়েল, এটা এমন একটা জায়গায় 438 কিলোমিটার ফ্রম হরমুজ। আপনি ইভেন যে মডার্ন আমেরিকার যে অ্যাম্ফিবিয়াস ফোর্স বলা হয় যে দে আর ক্যাপেবল অফ ল্যান্ডিং 99% অফ বিচ কোনটা, এই যে সমুদ্রের পাড়গুলিকে বিচ বলা হয়। তো পৃথিবীর যে কোনো বিচে তারা ল্যান্ড করতে পারে। তো ল্যান্ড করতে গেলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টেকনিক ছিল অ্যারাউন্ড 10 কিলোমিটার থেকে আপনি এই অ্যাম্ফিবিয়াস ফোর্সকে আপনার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, তারপর তারা বিচে যায়, গিয়ে কিছু কিছু জায়গা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে পরবর্তী তাদেরকে যারা অনুসরণ করছে তাদেরকে যাওয়ার সুযোগ দেয়। এখন যে টেকনিকটা অ্যাডপ্ট করছে সেটাকে বলা হয় স্টর্ম, যেটা মানে হলো আপনার হলো যে শিপ টু শোর ম্যানুভার বলা হয় এটাকে। এটা শুরু হয় 50 নটিক্যাল মাইল দূর থেকে, এবং এটা শত্রুর যে অবস্থান, বিচে যদি কোনো অবস্থান থাকে তার অনেক পেছনে যাওয়া হয়, এবং এই অবজেক্টিভ এরিয়ার মধ্যে মিনিমাম একটা এয়ারফিল্ড লাগবে এবং একটা পোর্ট ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এগুলি হলো একেবারে বেসিক টেকনিক্যাল ব্যাপার। তো এই কাজটা ইউএস এর পক্ষে এখন এই মাত্র সীমিত সংখ্যক সৈন্য দিয়ে আসলেই করা সম্ভব হবে কিনা, এটা আমার পুরো ডাউট আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যখন আপনি এই কাজগুলি করতে যাবে, অলরেডি কিন্তু আপনারা জানেন না, খেয়াল করেছেন কিনা, কুয়েতে কিন্তু ইউএস মেরিনরা এসে তারা রিহার্সাল করছিল। এই ধরনের অপারেশন করার আগে কিন্তু রিহার্সাল ইজ আ মাস্ট। রিহার্সাল করার সময় কিন্তু দে হ্যাভ অলরেডি রিসিভ ড্রোন অ্যান্ড মিসাইল হামলা। তার মানে তাদের প্রিপারেশনটাও কিন্তু ডিসরাপশন হচ্ছে। তো অপারেশন তো ডিসরাপশন হবেই। সেকেন্ড হচ্ছে তারা যে প্রতিরক্ষার অবস্থানগুলি তৈরি করেছে সেগুলো কিন্তু আর কিন্তু সাধারণ প্রতিরক্ষা না, এটা হলো 20 বছরের তৈরি করা প্রতিরক্ষা। এখানে মিসাইল প্লেস আছে, মিসাইল হাইডিং সাইটস আছে, তারপরে আপনার কি আছে, টানেলস আছে, যে টানেল থেকে তারা হলো ম্যানপ্যাড আপনার হচ্ছে যে কি বলে আপনার এয়ার ডিফেন্স মিসাইল ইউজ করতে পারে। তারপর তাদের গ্রাউন্ড সোলজার আছে। তো এগুলিকে কিন্তু সহজে কিন্তু খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হবে, এবং এরা হবে ইউএস মেরিন যারা যাবে তারা হবে এক্সপোজড ফোর্স। তার মানে তাদেরকে উপরে থাকতে হবে, আর ওরা কিন্তু সব লুকানো। তো যারা লুকানো তারা কিন্তু অলরেডি তার একটা ডিফেন্স নিয়ে আছে। সুতরাং এই অবস্থায় তাদেরকে ডিফিট করা ভেরি এক্সপেন্সিভ, এবং পার্টিকুলারলি আমেরিকান নেশন, তারা কিন্তু এই যুদ্ধে তাদের কোনো সায় নাই। সারা পৃথিবীর এই যুদ্ধে কোনো সায় নাই, কারণ এই যুদ্ধটা কিন্তু অবধারিত ছিল না, এটা একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ।
এবং এটা একটা উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য একটাই, সেটা হলো আর্থিক বেনিফিট অফ ট্রাম্প হিমসেলফ। বিকজ বলা হয় যে ট্রাম্প হলো এমন একটা প্রেসিডেন্ট যে নাকি কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, এবং আমেরিকান হিস্ট্রিতে এইরকম প্রেসিডেন্ট তারা আর কখনোই পায়নি যে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, এবং সবসময় তার টপ প্রায়োরিটি হলো পার্সোনাল বেনিফিট, পার্সোনাল পাওয়ার অ্যান্ড পার্সোনাল গ্লোরি। তো এটা দিয়ে কিন্তু আসলে একটা একটা যুদ্ধে যেতে যায় না। অসংখ্য ধন্যবাদ। পুরো ব্যাপারটাই হলো এই যে, সুতরাং এই অপশনটা উইল বি ভেরি ডিফিকাল্ট।